পিপিটিটা একবার খুলুন। ঠিক আছে। চলো, তো তোমাদের আজ পর্যন্ত মানে যারা ছিলি আর কি, শুভজিৎ ফুভজিৎ সবাই ছিলি, তারা খিলজি পর্যন্ত করে নিয়েছিলি না? খিলজি পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 1320 অব্দি শেষ। এরপর যারা ডাইনেস্টিতে বসে তারা হচ্ছে কারা? তুগলকস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, জানতে হবে। দেখো, এই যে তুগলক ডাইনেস্টি, এর ফাউন্ডার কে? এর ফাউন্ডার হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক। আচ্ছা, কারুর ওখান থেকে আমার একটা ইকো আসছে। ঠিক আছে এবার? হ্যাঁ। ওকে আছে, ওকে ওকে ওকে। ওকে, হ্যাঁ। গিয়াসুদ্দিন তুগলক, এই গিয়াসুদ্দিন তুগলক হচ্ছেন এর ফাউন্ডেশন স্টোনটা রেখেছিল, অর্থাৎ এর ফাউন্ডারকে, তুগলক ডাইনেস্টি যদি বলা হয় ফাউন্ডারকে, না সে হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক। ওকে। এনার টাইটেল কি ছিল? এর টাইটেল ছিল গাজী। গাজী ছিল এই গিয়াসুদ্দিন তুগলকের কি টাইটেল। ওকে। ইনি কি কি স্টার্ট করেছিলেন? না, ইনি স্টার্ট করেছিলেন ইরিগেশন সিস্টেম, একটা পোস্টাল সিস্টেম এবং ক্যানালস বিল্ড করেছিলেন। তো দেখো, দিল্লি ডাইনেস্টিতে, দিল্লি সালতানাত যেটা আমরা পড়ছি অ্যাকচুয়ালি, তো দিল্লি সালতানাতে যদি বলা হয় যে পোস্টাল সিস্টেম সম্পর্কে কে বেশি মানে আগ্রহ দেখিয়েছিল, তো তিনি হচ্ছেন কে? না, গিয়াসুদ্দিন তুগলক। ওকে। আর কি করেছিলেন? না, তিনি ইরিগেশন সিস্টেম, অর্থাৎ যে কি বলবো যে কৃষি মানে কৃষি ভিত্তিক যে ব্যাপারগুলো, হুম, সেই বিষয়েও তিনি অনেকটা নজর রেখেছিলেন। আর কি না, আর হচ্ছে তার যে বলতে পারি আমরা যে বিল্ড ক্যানালস, অর্থাৎ কৃষি ওরিয়েন্টেডই উনি ক্যানালসও বিল্ড করেছিলেন দিল্লি ডাইনেস্টিতে। তো এনার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এনার পুত্র, ঠিক আছে, সান অফ গিয়াসুদ্দিন তুগলক। সে কে? না, সে হচ্ছে জনা খান। এই জনা খান কে? না, যাকে আমরা ইতিহাসে মোহাম্মদ বিন তুগলক বলে জেনে রাখি। তো মোহাম্মদ বিন তুগলকের অনেক সময় জিজ্ঞেস করা হয় কি অরিজিনাল নেম কি। হ্যাঁ, অরিজিনাল নেম। তো সে অরিজিনাল নেমটা কি? না, অরিজিনাল নেম হচ্ছে জনা খান। ওকে, জনা খান, এটা হচ্ছে ওর অরিজিনাল নেম। এনাকে আমরা কি জানি? না, এনাকে আমরা জানি পাগলা রাজা, এই যে ম্যাড কিং অথবা পাগলা রাজা, এই হিসাবে আমরা জানি, ঠিক কথাই। কিন্তু তোমাদের একটা কোশ্চেন পড়ে পরীক্ষায় যে হু ইজ দ্য মোস্ট, হ্যাঁ, বা হু ওয়াজ দ্য মোস্ট এডুকেটেড কিং, অর কিং না বলে বলে দেবে সুলতান ইন দিল্লি সালতানাত। তো তার আনসারও কি হবে? জনা খান। জনা খান মানে অ্যান্সার যদি বলা হয়, এ হচ্ছে জনা খান অর মোহাম্মদ বিন তুগলক। এত এডুকেটেড হওয়া সত্ত্বেও ওনাকে বলা হতো কি পাগলা রাজা। ঠিক আছে। কেন? না, উনি কিছু স্টেপ নিয়েছিলেন নিজের রাজত্বটাকে বজায় রাখার জন্য। কি করেছিলেন? না, উনি ক্যাপিটাল ট্রান্সফার করেছিলেন। ঠিক আছে। ক্যাপিটাল ট্রান্সফার করেছিলেন কোথা থেকে কোথায়, সেটা আমাদেরকে জানতে হবে। ওনার যে ক্যাপিটাল ট্রান্সফার উনি করেছিলেন কোথায়? না, উনি করেছিলেন দিল্লি, মানে ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ, দিল্লি টু দেবগিরি, সরি, দেবগিরি। দিল্লি থেকে দেবগিরিতে উনি কি করেছিলেন? ট্রান্সফার করেছিলেন কি না তার ক্যাপিটাল। ওকে। তিনি আর কি করেন? না, তিনি কারেন্সি চেঞ্জ করেছিলেন। কারেন্সি চেঞ্জ করা মানে কি? না, তিনি পেপার কারেন্সি চালু করেছিলেন। কি করেছিলেন? না, পেপার কারেন্সি। এখন যে আমরা যে নোটগুলো যেগুলো আমরা ইউজ করি সেগুলো কি কাগজের নোট তো আলটিমেটলি। তো এই কাগজের নোট বা পেপার কারেন্সি চালু করেছিলেন কে দিল্লি সালতানাতে? না, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক বা জনা খান। এই যে পেপার কারেন্সি উনি চালু করছেন, এটা উনি কোথা থেকে এই আইডিয়াটা অ্যাডপ্ট করেছিলেন? না, এই আইডিয়াটা অ্যাডপ্ট করেছিলেন ফ্রম মঙ্গোলস। কাদের কাছ থেকে? না, মঙ্গোলসদের কাছ থেকে। ওকে। ওনার যে এই কি বলবো কারেন্সি চেঞ্জের যে ব্যাপারটা আর কি, উনি অ্যাডপ্ট করেছিলেন কোথা থেকে? না, মঙ্গোলসদের কাছ থেকে। ওকে, বেশ। আর কি না, উনি এই দুটো চালু করেছিলেন, ঠিক কথাই, কিন্তু এই দুটো ভীষণভাবে ফেলড হয়ে যায়।
অর্থাৎ দিল্লি থেকে যে দেবগিরি পর্যন্ত যাবে লোকজনেরা, আমি তোমাদেরকে যদি দেখাই, ধরো ভালো করে বুঝবে কেন খামখেয়ালি বা পাগলা রাজা ওনাকে বলছে। দেখো এইখানে দিল্লি রয়েছে, ঠিক আছে, এই দিল্লি থেকে উনি হঠাৎ করে, আমি যদি এই পরে এই পজিশনে দেখাই, যদি দৌলতাবাদ, হ্যাঁ কি, হ্যাঁ এটা হচ্ছে দৌলতাবাদ, বারবার বলে যাচ্ছি, এটা হচ্ছে কি দিল্লি, আর এটা ধরো দেবগিরি, ঠিক আছে। এই দিল্লি থেকে যে উনি ক্যাপিটাল ট্রান্সফার করলেন দেবগিরিতে, হলোটা কি না, উনি একদিন সবাইকে, লোকজনকে বললেন যে চলো আজ থেকে আমাদের ক্যাপিটাল দিল্লি নয়, দিল্লি থেকে চলে যাবো কোথায়, দেবগিরিতে। ওনার সাথে লোকজন সবাই চলতে শুরু করে দিল, ঠিক আছে। যা ওনারা রাজা প্রজার, মানে ওনার যা ইয়েরা রয়েছে সবাই আর কি ওনার সাথে চলতে শুরু করে দিল। উনি তো রাজা প্রজা মানুষ, উনি তো যাচ্ছেন হাতিতে চড়ে, ঘোড়ায় চড়ে, ওনার যা অ্যাসোসিয়েট রয়েছে সবাই ওনাকে খেয়াল রাখতে রাখতে নিয়ে যাচ্ছে। কিন্তু বাকি জনগণ যারা যারা কমন পিপল, তারা কি করে যাবে? তারাও তো মানে কমন পিপলটা কিসে যাবে? পায়ে হেঁটে। তো এই কমন পিপলরা অধিকাংশই কি হয়েছিল, রাস্তায় মারা যায়, তাদেরকে মহামারী অ্যাটাক করে, হ্যাঁ, তারা সব আর কি মানে মোটামুটি রাস্তাতেই মরতে মরতে যেতে থাকে। দিয়ে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি উনি দেবগিরিতে স্থানান্তর করেন, দিয়ে আবার কি করেন, ব্যাক টু প্যাভিলিয়ন, অর্থাৎ আবার উনি বলেন যে না চলো এখানে ঠিকঠাক হলো না, দিল্লি ফিরে চলো, ঠিক আছে। এই রকম ওনার খামখেয়ালিপনা ছিল। এই যে দিল্লিতে উনি ক্যাপিটাল ট্রান্সফার করলেন, দিল্লি থেকে যে এই দৌলতাবাদ পর্যন্ত উনি ক্যাপিটাল ট্রান্সফার করলেন, এর পেছনে কারণটা কি ছিল না, টু প্রিভেন্ট দ্য অ্যাটাক, টু প্রিভেন্ট দ্য অ্যাটাক অফ মঙ্গলস, ঠিক আছে, প্রিভেন্ট দ্য অ্যাটাক অফ মঙ্গলস, অর্থাৎ মঙ্গলদের যে অ্যাটাক রয়েছে সেটা থেকে বাঁচার জন্যই কিন্তু দিল্লি থেকে দেবগিরিতে উনি ক্যাপিটাল ট্রান্সফার করছিলেন। আইডিয়াটা খুবই ভালো আইডিয়া, কারণ মানে এরকম আইডিয়া নিয়ে কারোর কোনো সংশয় থাকার কথা নয়। কিন্তু আলটিমেটলি হলো কি, উনি এটা বুঝতে পারলেন না যে উনি তো চলে যাচ্ছেন ঠিক কথাই, কিন্তু বাকি যে ওনার কমন পিপল আর ওনার যে সোলজাররা যারা রয়েছে তাদের কি হবে, ঠিক আছে। তো এইভাবে এই আইডিয়াটা ফ্লপ হয়ে গেল। আবার কি করলেন না, উনি পেপার কারেন্সি চালু করে দিলেন। কি করলেন? পেপার কারেন্সি। আরে বাবা, কারেন্সি যেমন তুমি চালু করছো সবই ঠিক আছে, কিন্তু সেটা যাতে নকল না হয়, ঠিক আছে, নকল যাতে না হয় সেটাও তো দেখতে হবে, এর যেন ডুপ্লিসিটি না হয়। আমরা যে, তোমরা হয়তো দেখেছো একটা অ্যামাজন প্রাইমে একটা নতুন সিরিজ চলছিল, কি নাম বলতো সিরিজটার? ফার্জি। ফার্জি। হ্যাঁ, একটা নতুন সিরিজ চলছিল যার নাম হচ্ছে কি ফার্জি। হুম। তো এই যে ফার্জিতে আমরা কি দেখলাম, এই ফার্জি বলে যে ওয়েব সিরিজে, যে নোট নকল কি হচ্ছে, ডুপ্লিকেট করছে। তাহলে আমাদেরকে আরবিআই কে কি করতে হয়, সেরকম ভাবে কঠোর স্টেপ নিতে হয় যাতে পেপার কারেন্সি নকল না হয়। উনি কি করলেন, উনি তো পেপার কারেন্সি চালু করে দিলেন, যে বলে আজ থেকে পেপার কারেন্সি চালু, খরচা কমে গেল, নোট মেকিং এর যে চার্জ সেগুলো সবই কমে গেল, সবই মেনে নিলাম। কিন্তু আলটিমেটলি ইটস আ ফ্লপ আইডিয়া। সবাই কি করলো, ঘরে ঘরে নকল করতে শুরু করে দিল। তাহলে আলটিমেটলি অর্থনৈতিক পরিকাঠামো কি হলো, ভেঙে গেল, ঠিক আছে। তো এরকম অনেক পদক্ষেপ উনি নিয়েছেন যেগুলো হচ্ছে পুরোপুরি ভ্রান্ত। কিন্তু ওনার একটা সাকসেসফুল যদি প্রজেক্ট বলা হয় সেটা হচ্ছে কি না, ইরিগেশন সিস্টেম। ওনার একটা সাকসেসফুল প্রজেক্ট হচ্ছে কি এই ইরিগেশন সিস্টেম, যেটার কি বলবো, ইরিগেশন সিস্টেমটা খুবই সাকসেসফুল ছিল। যেটাকে বলা হতো কি না, উনি যেটা করেছিলেন অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট একটা লঞ্চ করেছিলেন। কি করেছিলেন? এগ্রিকালচারাল, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট উনি একটা লঞ্চ করেছিলেন, সেটার নামটা পরীক্ষায় পড়ে, সেই নামটা তোমাদেরকে জানতে হবে। এই এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের নাম হচ্ছে দিওয়ানে আমির কোহি। কি নাম? দিওয়ানে আমির কোহি। ওকে, এই নামটা তোমাদের মনে রাখতে হবে। এই দিওয়ানে আমির কোহি বলে উনি একটা এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট স্টার্ট করেন, যেটা ছিল ওনার সাকসেসফুল, মানে উনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন, তার মধ্যে এটা হচ্ছে ওনার সাকসেসফুল একটা কি বলবো এক্সপেরিমেন্ট। ওকে, আচ্ছা বেশ দাদা, বুঝলাম। তাহলে ওনাকে পাগলা রাজা বলা হচ্ছে কেন না, এই 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 যে এরকম হুটহাট করে ভালো ভালো ডিসিশন নিতেন, কিন্তু আলটিমেটলি তিনি তার ডিসিশন অবধি রিচ করতে পারতেন না, এই জন্যই ওনাকে বলা হতো কি পাগলা রাজা। এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদেরকে একটু জানতে হয়, যেটা হচ্ছে কি, দেখো আমি যদি তোমাদেরকে বলি, খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ।
তো উনি যখন যাচ্ছিলেন না, উনি কি করলেন না, দেবগিরি থেকে দৌলতাবাদ পর্যন্ত উনি কি করলেন, ক্যাপিটাল ট্রান্সফার করলেন। এটা হচ্ছে ওনার দিল্লি, আর এইদিকে হচ্ছে ওনার দেবগিরি। আমি যদি ধরে নিচ্ছি, হ্যাঁ, দেবগিরিতে উনি ক্যাপিটাল ট্রান্সফার করলেন। এই সময় ওনাকে একজনার সম্মুখীন হতে হয়েছিল, একটা ডাইনেস্টি। ঠিক আছে, এনাকে যখন উনি দিল্লি থেকে দেবগিরি পর্যন্ত ক্যাপিটাল ট্রান্সফার করছিলেন, ওনাকে সম্মুখীন হতে হয়েছিল, পরবর্তীকালে তোমরা পড়বে সেই মানে অ্যাটাক সম্পর্কে। সেটা হচ্ছে কার না, দ্য গ্রেট বিজয়নগর এম্পায়ারের, দ্য গ্রেট বিজয়নগর এম্পায়ার, এনার সম্মুখীন হতে হয়েছিল। এনার বলতে এই ডাইনেস্টির সম্মুখীন হতে হয়েছিল, এই গ্রেট বিজয়নগর এম্পায়ারের। ওকে, এই বিজয়নগর এম্পায়ার 1336 এডিতে হরিহরা রায়া এবং বুক্কা রায়া, অনেকে নাম শুনেছ অনেকে শোনোনি, এরা এস্টাবলিশ করবে। এই নদীটাকে বলছি আমি তুঙ্গভদ্রা নদী। কি নাম? তুঙ্গভদ্রা রিভার। যদিও দেবগিরি এখানে নয়, দেবগিরি একটু এই সাইডে ছিল। হ্যাঁ, দেবগিরিটা আমি এখান থেকে যদি মুছিয়ে দিই একবারে, হ্যাঁ, তো এই নদীটাকে তোমরা এই দিল্লি ধরো, এখানে দেবগিরি আমি বললাম। এই তুঙ্গভদ্রা নদীর তীরে এই নদীটাকে আমি বলছি কি তুঙ্গভদ্রা রিভার। সাপোজ বোঝানোর জন্য বলছি, এখানে ওর পজিশন নয়, বোঝানোর জন্য বলছি। এই তুঙ্গভদ্রা নদীর তীরে গড়ে ওঠে কি বিজয়নগর এম্পায়ার, যার এস্টাবলিশমেন্ট করেছিল কে, এই হরিহরা রায়া আর বুক্কা রায়া। এই গোটা দাক্ষিণাত্যে তখন এই গোটা পেনিনসুলার যে রিজন তোমরা দেখতে পাচ্ছ, একচ্ছত্রভাবে শাসন করবে কে, এই দ্য গ্রেট বিজয়নগর এম্পায়ার। এবং এনারই একটা গ্রেট রুলার হচ্ছে কে না, রাজা কৃষ্ণদেব রায়া। এই পড়াবো তার জন্য নয়, রাজা কৃষ্ণদেবা রায়া। হয়টা কি না, যখন আমাদের মোহাম্মদ বিন তুগলক ওই তরফ থেকে সব সৈন্য ফৈন্য নিয়ে সব এইদিকে আসবে, বুঝলে তো, এইখানে হরিহর রায়া আর বুক্কা রায়া ওদেরকে পরিষ্কার ওয়ার্নিং দেবে, যদি নদী ক্রস করেছো কাকা তো পুরো ঠ্যাং ভেঙে দেবো। বুঝতে পেরেছো? যদি নদী ক্রস করো না, পুরোপুরি ঠ্যাং ভেঙে দেবো। যদি মনে করো যে ক্যাপিটাল ট্রান্সফার করবে আর সেই জন্য তোমরা এখানে বসতি করতে এসছো, পুরোপুরি ঠ্যাং ভেঙে দেবো। সেই ভয়েতেও কিন্তু দিল্লিতে ব্যাক করতে হয় মোহাম্মদ বিন তুগলককে। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে এই বিজয়নগর এম্পায়ারের সাথে তুগলক ডাইনেস্টির কিন্তু একটা ভালো ট্রেডের সম্পর্ক ছিল। আলটিমেটলি কি, এম্পায়ার যার থাকছে থাক, এম্পায়ারটা গড়ে তুলতে দেয়নি, বা ক্যাপিটাল ট্রান্সফার করা মানেই তো এম্পায়ার গড়ে তোলা, সেইটা তুলতে দেয়নি, কিন্তু একটা ট্রেডের সম্পর্ক কিন্তু একটা ভালো বজায় ছিল। বুঝতে পারছো? তো এই ধরনের মানে এইভাবে গল্প করলে মনে রাখলে তবে তোমাদের মনে থাকবে, নাহলে মনে থাকবে না প্রথমত। তো এই হচ্ছে গোটা গল্প। এটা হচ্ছে কার না, এটা হচ্ছে আমাদের মোহাম্মদ বিন তুগলকের গল্প, এই অপোজড বাই দ্য গ্রেট বিজয়নগর এম্পায়ার। এটাই ডিটেলস আর কি বোঝালাম তোমাদেরকে। এবার বিজয়নগর এম্পায়ার সম্পর্কে আমরা একটা ইন্ডিভিজুয়াল ক্লাস করব, তার কি ইম্পর্টেন্স রয়েছে, এই রাজা কৃষ্ণদেব রায়ের কি ইম্পর্টেন্স রয়েছে। ওনার আমলেই ছিল অষ্টদিগ্গজা। হ্যাঁ, অষ্টদিগ্গজা। এই অষ্টদিগ্গজার মধ্যে তেনালি রামা ছিলেন। হ্যাঁ, আমরা পড়বো। ইনি নিজেও একটা বই লিখেছিলেন। কেউ কি বলতে পারবে এই বইটা কি? একটা পলিটিক্যাল ওয়ার্ক। স্বর্ণদীপ, একটা পলিটিক্যাল ওয়ার্ক। রাজা কৃষ্ণদেব রায়ের তো? হ্যাঁ, যে বইটা হচ্ছে ওনার পলিটিক্যাল ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। একটা বই লিখেছিলেন, সেই বুকটার নাম কি? তার নাম মনে করছি। একটু মনে করো, মনে পড়লে বলবে, নাহলে তো আমি বলে দেবই। যাই হোক, এবার মোহাম্মদ বিন তুগলকের পর কে আসে না, মোহাম্মদ বিন তুগলকের পর সিংহাসনে বসেন ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলক ইনি কি করেন না, ইনি একটা মানে জনা খান। ঠিক আছে, এই ফিরোজ শাহ তুগলক আর কি জনা খান, অর্থাৎ তার যে এনার আগে ছিল জনা খান, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক, ইনি মরে যাওয়াতে অমুক্ত মাল্যদা না দাদা? অমুক্ত মালিয়াদা, ভেরি ভেরি গুড। কি নাম? অমুক্ত অমুক্ত মাল্যদা। মালিয়াদা। হ্যাঁ এগুলো হ্যাঁ ভুলে হ্যাঁ, যাচ্ছিস আর কি রে?
হ্যাঁ, না না ভুলিনি, একটু নামটা খুব ইয়ে হচ্ছে আমার, দুটো ওয়ার্ডের সঙ্গে সিম লাগাচ্ছে এবং উচ্চারণ গুলো খুব ডিফিকাল্ট না, ওইটা আর কি মানে। অমুক্ত মালিয়াদা, এটা হচ্ছে একটা পলিটিক্যাল ওয়ার্ক। পলিটিক্যাল ওয়ার্ক, হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ। আছে, এটা হচ্ছে রাজা কৃষ্ণদেব রায়ের। তো ওগুলো সম্পর্কে জানতে হবে এবং পড়তে হবে, আগে আমরা তুগলকটা শেষ করে নিই। তো জনা খান এই এনার স্মৃতির উদ্দেশ্যে উনি কি করেন না, উনি একটা শহর প্রতিষ্ঠা করেন, যেটা হচ্ছে কি জনপুর। কি নাম? জনপুর। তো বলা হয় জনপুর শহরের প্রতিষ্ঠাতাকে না, তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, এই জনপুর এখন পরবর্তীকালে আর কি, বা এখন যেটা আর কি বলা হয় সেটা হচ্ছে কি সিরাজ এ হিন্দ। এখন ওর নাম কি? সিরাজ এ হিন্দ। আচ্ছা তোমরা আমাকে এক্ষুনি ঝটপট বলো তো জনা খানটাকে। জনা খানটাকে? আমি বললাম পুরোনো সময় বলবে। মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ মোহাম্মদ ওইটাই। মোহাম্মদ বিন তুগলকের অরিজিনাল নেম হচ্ছে জনা খান। এই পড়াচ্ছি ভুলে যাচ্ছিস? আচ্ছা, এই ফিরোজ শাহ তুগলকের ইম্পর্টেন্সটা কোথায় না, তিনটে উনি তিনটে টোটাল, হ্যাঁ মানে কি বলবো, ডিপার্টমেন্টস, 3 ডিপার্টমেন্টস উনি বানিয়েছিলেন। তিনটে ডিপার্টমেন্টস বানিয়েছিলেন, 3 ডিপার্টমেন্টস। কি কি? একটা হচ্ছে দিওয়ানে বন্দাগান। এই বন্দাগান কাদের জন্য ছিল? এটা ছিল ফর স্লেভস। দিওয়ানে খেরিয়ত, দিওয়ানে খেরিয়ত কার জন্য ছিল না, এটা ফর চ্যারিটি। আর দিওয়ানে ইলাজ, এটা ছিল মেডিকেল পারপাস। এটা ছিল মেডিকেল পারপাস। তাহলে টোটাল 3টে ডিপার্টমেন্ট উনি চালু করেন। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে দিওয়ানে বন্দাগান, একটা হচ্ছে দিওয়ানে খেরিয়ত, আর একটা হচ্ছে দিওয়ানে ইলাজ। এই তিনটে তিনটে আর কি ডিপার্টমেন্ট উনি ওনার ডাইনেস্টিতে চালু করেন। 1 নম্বর ডিপার্টমেন্ট যেটা দিওয়ানে বন্দাগান, ওটা কাদের জন্য না, ওটা হচ্ছে স্লেভসদের জন্য। অর্থাৎ তখন কি হতো না, বিভিন্ন জায়গা থেকে স্লেভ কিনে নিয়ে আসা হতো, আমি তোমাদের আগের ক্লাসেও বলেছি। ঠিক আছে, তো এই স্লেভকে কিনে নিয়ে এসে কোনো জায়গায় রাখতে হবে তো, তো সেই জন্য ওনার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট পর্যন্ত তৈরি করে দেন। তো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে দিওয়ানে বন্দাগান। দিওয়ানে খেরিয়ত জিনিসটা কি? দিওয়ানে খেরিয়ত হচ্ছে বিভিন্ন লোককে যে চ্যারিটি করার যে ব্যাপারটা, হুম, চ্যারিটি করার জন্য উনি একটা ডিপার্টমেন্ট স্থাপন করেন, যেটা হচ্ছে দিওয়ানে খেরিয়ত। দিওয়ানে ইলাজ, নাম শুনেই বুঝতে পারছো, দিওয়ানে ইলাজ। তো এটা ছিল কার পারপাসে না, এটা ছিল মেডিসিন বা মেডিকেল পারপাসে, মানে লোকের সেখানে চিকিৎসা করা হতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা পরীক্ষায় বারবার এসএসসি বা পিএসসি পৌঁছে মানে জিজ্ঞেস করে, সেটা কি? ম্যাক্সিমাম নাম্বার অফ স্লেভস কার ডাইনেস্টিতে ছিল ইন দিল্লি সালতানাত? সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ স্লেভস ছিল ফিরোজ শাহ তুগলকের ডাইনেস্টিতে। যদি বলা হয়, যদি বলা হয় যে ম্যাক্সিমাম নাম্বার অফ সোলজার্স কার আমলে ছিল ইন দিল্লি ডাইনেস্টিতে, তো সেটা হবে কি আলাউদ্দিন খিলজি। ওকে, ম্যাক্সিমাম নাম্বার অফ স্লেভ ছিল কার আমলে? ফিরোজ শাহ তুগলকের আমলে, তুগলক ডাইনেস্টিতে। আর যদি বলে ম্যাক্সিমাম নাম্বার অফ সোলজার্স কোথায় ছিল, সেটা ছিল আলাউদ্দিন খিলজি, অর্থাৎ খিলজি ডাইনেস্টিতে। ওকে, খিলজি ডাইনেস্টিতে। আচ্ছা, ইনি আর কি করেছিলেন না, আমরা সবার জানি যে গ্রেট এম্পারার যাকে বলা হয় অশোকা, ওনার যে শিলালেখ, ওনার যে শিলালিপি আর শিলালেখ, সেটা কোথায় না, সেটা হচ্ছে নেপালের লুম্বিনী থেকে উনি দিল্লিতে নিয়ে আসেন। ওকে, কেউ একজন জয়েন করতে চাইছে, জাস্ট সেকেন্ড। উনি কি করেন না, নেপালের লুম্বিনী থেকে উনি কোথায় নিয়ে আসেন, নেপালের লুম্বিনী থেকে তার নিজের ডাইনেস্টি অর্থাৎ দিল্লিতে নিয়ে আসেন। কোথায়? দিল্লিতে। মনে থাকবে? তাহলে নেপালের লুম্বিনী থেকে দিল্লিতে অশোকের যে শিলালেখ, সেটা উনি ট্রান্সফার করেছিলেন। এই কটাই তোমাদের ইম্পর্টেন্ট ছিল। এরপরে কি হয় ঘটনাটায় তুগলকদের না, ইন দ্য ইয়ার 1938 মঙ্গলস, যাদের মধ্যে ছিল কে তাইমুর লং, এ অ্যাটাক করেছিল কাদেরকে? তুগলকদেরকে 1938-এ। আর আমরা সবাই জানি যে তুগলক ডাইনেস্টি যে টাইম পিরিয়ড কত থেকে কত, 1320 থেকে 1414।
ঠিক আছে, কিন্তু দেখো 1398 এর দিকেই কি হয় না মঙ্গলরা অ্যাটাক করে দেয় তুগলকদের ওপর। ঠিক আছে, তাইমুরলান। এই মঙ্গলদের অ্যাটাক থেকে প্রিভেন্ট করার জন্যই কিন্তু মোহাম্মদ বিন তুগলক কি করেছিলেন, দিল্লি থেকে দেবগিরিতে ক্যাপিটাল ট্রান্সফার করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাই পরে ভবিষ্যতে সত্যি হয়। দেখো মঙ্গলরা অ্যাটাক করে দেয়। এই সময় নাসির উদ্দিন মেহমুদ শাহ তুগলক এ ছিল তুগলক ডাইনেস্টিতে বসে, এ ছিল কি তুগলক সুলতান বা তুগলক কিং। হ্যাঁ, এই তুগলক সুলতান কে ছিল এই সময়, নাসির উদ্দিন মেহমুদ শাহ তুগলক। কি হয় যখনই মঙ্গলরা অ্যাটাক করে এ বলে আগে নিজে বাঁচি, তারপরে দেশ বাঁচাবো, চম্পট দিয়ে দেয়। বুঝলে তো, মানে সব রাজ্য ছেড়ে দিয়ে কোথায় যায়, চম্পট দেয়, পালিয়ে যায় পুরোপুরি। ঠিক আছে, লেভ দ্য থ্রোন অ্যাজিউম টু বি লাস্ট রুলার, মানে কি না লেভ দ্য থ্রোন মানে পালিয়ে যায়। এই নাসিরউদ্দিন মেহমুদ শাহ তুগলক যে ছিল এ ছিল লাস্ট রুলার। ঠিক আছে, এ ছিল লাস্ট অফ তুগলক, লাস্ট তুগলক রুলার। ওকে, এ কি করে যখন মঙ্গলরা অ্যাটাক করে চম্পট দেয়, পরিষ্কার কথা একদম চম্পট দেয়, আগে নিজে বাঁচি তারপর নিজে বাঁচলে বাপের নাম, এই কনসেপ্ট। তো সেই সময় তাহলে এই যে পালিয়ে চলে গেল 1398 চলে যায়, অথচ আমরা দেখতে পাচ্ছি যে এনার এই যে তুগলকের টাইম পিরিয়ড হচ্ছে 1320 থেকে 1414 অবধি। তাহলে দেখো কেউ যদি 1398 চম্পট দেয়, সাপোজ বলি নিজের ডাইনেস্টি ছিলে, তাহলে এইদিকে 14 বছর আর এদিকে 2 বছর, প্রায় 16 ইয়ার্স। এই 16 বছর দিল্লি ডাইনেস্টি কি পুরোপুরি ফাঁকা বলতেই পারি। তো সেই সময় এই সময়টায় যে 16 বছর যে ফাঁকা রয়েছে, মঙ্গলরা তো যা অ্যাটাক করেছে, হ্যাঁ ওরা অ্যাটাক করে ফিরেও চলে গেছে, কিন্তু ডাইনেস্টিতে কেউ নেই। তো সেই সময় 1414 দিকে প্রতিষ্ঠা হয় সৈয়দ ডাইনেস্টির। কোন ডাইনেস্টির প্রতিষ্ঠা হয়, সৈয়দ ডাইনেস্টি। ওকে, এবার এই সৈয়দ ডাইনেস্টি যেটা সেটা হুট করে প্রতিষ্ঠা হয়নি। এর ফাউন্ডার ছিল কে না, এর ফাউন্ডার ছিল খিজির খাঁ। ঠিক আছে, এনার ফাউন্ডার ছিল কে না খিজির খাঁ। এই খিজির খাঁ অরিজিনালি কে ছিল না, অরিজিনালি বলা যেতে পারে ওর কমান্ডার ছিল বা বলতে পারো গভর্নর ছিল। ঠিক আছে, খিজির খাঁ গভর্নর ছিল। ওকে, গভর্নর কার না, মাহমুদ ওই যে পালিয়ে গেছিল না, গভর্নর অফ মুলতান। কোথাকার ছিল না, মুলতানের গভর্নর ছিল। কার, অ্যাপয়েন্টেড বাই কে, ওকে অ্যাপয়েন্ট করেছিল কে না, নাসির শাহ। এই সরি নাসির শাহ বলছে, নাসির উদ্দিন মেহমুদ শাহ তুগলক, মানে যে ছেড়ে পালিয়ে গেছিল থ্রোনটা, মানে যা নিজের চেয়ার ছেড়ে পালিয়ে গেছিল, সেই ওকে গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করেছিল। কোথাকার, মুলতানের। এবার ভালো করে ভেবে দেখো, হঠাৎ ধরো তোমাদেরকে আমি পড়াতে পড়াতে হঠাৎ করে একদিন পড়ানো বন্ধ করে দিলাম, তোমাদের হয়তো মনে জাগলো যে ঠিক আছে দাদার আজকে শরীর খারাপ হয়েছে, পড়াচ্ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হঠাৎ নেক্সট দিন যে ডেট হলো, তোমরা আবার দেখছো কি পড়াচ্ছে না, তারপরের দিন ডেট দেখছো পড়াচ্ছে না। তো এইভাবে করতে করতে দীর্ঘদিন যদি না পড়াই, তোমাদের মধ্যে কেউ না কেউ আমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ গো দাদা তোমার সমস্যা কোথায়, ফোন করবে আমাকে, তাই না? তোমাদের এখন ফোন করার সিস্টেম হয়েছে, তো তোমরা আমায় ফোন করবে। তখন তো এরকম ফোন করার কিছু ছিল না, কারণ দিল্লি ডাইনেস্টিতে অ্যাটাক হয়েছে, মঙ্গলরা অ্যাটাক করেছে। তাই খিজির খাও জেনারেলি কি করবে, মোহাম্মদ এই যে নাসিরউদ্দিন মেহমুদ শাহ তুগলক রয়েছে এর কাছে খবর নিতে চাইবে, ডাক পাঠাবে। পোস্টাল সিস্টেম ততদিনে চালু হয়ে গেছিল, আমরা দেখলাম তুগলক ডাইনেস্টিতেই ভালো করে চালু হয়ে গেছিল। তো ডাক পাঠাবে, নিজে আসবে অনেকবার দেখতে, দেখবে মানে এদিক ওদিক খুঁজে দেখবে রাজা কোথায়, রাজা চম্পট দিয়েছে। তো এই মতো অবস্থায় উনি কিন্তু কি করেননি না, উনি কিন্তু ডাইনেস্টি প্রতিষ্ঠা করেননি। উনি এসেছেন, দেখেছেন রাজা নেই, এভাবে চলে গেছেন, দীর্ঘদিন চলে গেছেন, প্রায় 16 ইয়ার্স আমরা দেখলাম তো, 16 ইয়ার্স কোনো থ্রোন নেই, মানে কোনো রাজা নেই, ফাঁকা রয়েছে দিল্লি সালতানাত। আলটিমেটলি রাজত্ব যাতে বজায় থাকে, সমস্ত কিছু যাতে গভর্নশিপ ঠিকঠাক চলে, উনি বাধ্য হলেন কি একটা ডাইনেস্টি প্রতিষ্ঠা করতে, যেটা হচ্ছে কি সৈয়দ ডাইনেস্টি। সেটা কত সালে প্রতিষ্ঠা করেন, 1414।
ওকে, এবং এই ডাইনেস্টির পিরিয়ড কত, 1414 থেকে 1450 আর 51। ওকে, এবার খিজির খান ওয়াজ আ লয়াল গভর্নর। ওকে, উনি প্রতিষ্ঠা করলেন ঠিক কথায় দেসাইয়ার ডাইনেস্টির, কিন্তু উনি কোনো টাইটেল অ্যাকসেপ্ট করলেন না, যে আমি একটা দিল্লি সালতানাতের মতো একটা ডাইনেস্টিতে আমি বসে রয়েছি, আমার একটা টাইটেল নেওয়ার দরকার, আমার একটা রুতবা থাকার দরকার, হ্যাঁ, যে ব্যাপারটা অহংকারের যে ব্যাপারটা, সেটা ওনার মধ্যে ছিল না। ওকে, তো উনি প্রতিষ্ঠা করলেন ঠিক কথাই, কিন্তু কোনো টাইটেল অ্যাকসেপ্ট করলেন না। সেজন্যই পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, বলবে দিল্লি সালতানাতের কোন রুলার কোনো টাইটেল অ্যাকসেপ্ট করেনি, একমাত্র একজনাই, সেটা কে, সে হচ্ছে খিজির খাঁ। only one who did not accept any titles. He was the only ruler himself who didn't accept any titles. একটাও টাইটেল উনি কি করেন, অ্যাকসেপ্ট করেননি। ওকে, মনে থাকবে। একদিকে বলতে পারো যে মনের ওপর একটা ভয়ও ছিল, যে কোনোদিন যদি সুলতান ঘুরে আসে আর দেখে যে আমি চেয়ারে বসে আছি, আবার তার উপর টাইটেলও নিয়ে নিয়েছি, যদি সেই সময় আমার গলা কলম করে দেয়, হ্যাঁ, মানে গর্দান কলম করে দেয়, তো এই ব্যাপারটাও একটা মনের মধ্যে ভয় থাকতে পারে। কিন্তু আমি বলবো কি, হি ওয়াজ এ লয়াল ওয়ান। ঠিক আছে, দ্যাটস হোয়াই হি ডিডন্ট অ্যাকসেপ্ট এনি টাইটেল। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কি, যে কে দিল্লি সালতানাতে একটাও টাইটেল অ্যাকসেপ্ট করেনি, সে হচ্ছে কে, না হচ্ছে খিজির খাঁ। বোঝা গেল? এবার খিজির খাঁয়ের পর কে আসে, মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহ কে ছিল, না এই মোহাম্মদ শাহ ছিল সান অফ খিজির খাঁ। কে, সান অফ খিজির খান, সান অফ খিজির খান। ঠিক আছে, এ কি করে ভালো করে দেখো। প্রত্যেকটা আমরা আমরা হয়তো ইতিহাসটাকে ওইভাবে এখন এই মুহূর্তে হয়তো আমরা হয়তো দেখছো না, কিন্তু তোমরা যদি একটু খুব ভালো করে মন দিয়ে দেখো, একটা জিনিস দেখতে পাবে, প্রত্যেকটা ডাইনেস্টির রুলারের একটাই ইচ্ছা ছিল, কি না, কি করে এই সাউথকে ক্যাপচার করা যায়, এই সাউথের সাথে কি করে ক্যাপচার করা যায়। কেন? ওয়ান অফ ট্রেড, একটাই উদ্দেশ্য, কি, ট্রেড, পোর্ট, ট্রেড করা মানে এখানে পোর্টস। ঠিক আছে, এই তিন দিকেই তো সমুদ্র, এদিকে বে অফ বেঙ্গল, এই সরি দেখেছো, এদিকে কি, এদিকে হচ্ছে অ্যারাবিয়ান সি, অ্যারাবিয়ান সি, এদিকে কি রয়েছে, বে অফ বেঙ্গল, আর এদিকে ইন্ডিয়ান ওশিয়ান। তো একটাই উদ্দেশ্য কি ছিল, দাক্ষিণাত্য জয় করব, দাক্ষিণাত্য জয় করব। কেন না, এই দাক্ষিণাত্য যদি আমি জয় করতে পারি, দাক্ষিণাত্যের দিকে যদি আমার মানে আমি আমার রাজত্বটাকে আস্তে আস্তে করে এক্সপ্যান্ড করতে পারি, তাহলে আমি ট্রেড করতে পারবো। আর ট্রেড করা মানেই কি, ইকোনমি। ট্রেড মানেই কি, ইকোনমি, অর্থাৎ আমার রাজত্ব কি হবে, ঐশ্বর্যে ফুলে ফেপে উঠবে, এই উদ্দেশ্য। এবার হয় কি, এরকম উদ্দেশ্য এনারও ছিল, মোহাম্মদ শাহেরও ছিল। তাই তিনি কি করেন, একজনকে ডেকে পাঠান, এনার খুব ক্লোজ অ্যাসোসিয়েট বলতে পারো। তিনি কে, না তিনি হলেন বেহলোল লোদি। তিনি কে, না তিনি হলেন বেহলোল লোদি। এই বেহলোল লোদিকে উনি ডেকে পাঠান, গভর্নর অফ লাহোর। লাহোরের গভর্নর ছিলেন কে, এই বেহলোল লোদি, সেই মতো অবস্থায়। তো দিল্লি সুলতান ডেকে পাঠিয়েছে, তাকে তো যেতেই হবে, গেছে। তো ওকে বলে যে দেখো বেহলোল, আমরা সবই ঠিক আছে, দিল্লি সালতানাত সবই ঠিক আছে, চলছে চলুক, আমরা না এই মালবা রিজিয়ন যেটা রয়েছে, এই মালবা রিজিয়নে অ্যাটাক করি, দিয়ে আমার রাজত্বটাকে একটু প্রশস্ত করি। বলবো ওকে, আমার সুলতান বলেছে মানে আমার কোনো আপত্তি নেই। তো বেহলোল লোদি সৈন্য টৈন্য নিয়ে আসে মোহাম্মদ শাহের কাছে, নিজের কাছেও সৈন্য ছিল। তো দুজন মিলে অ্যাটাক করলো কোথায়, মালবা রিজিয়নে। এবার মালবা রিজিয়ন যখন তিনি অ্যাটাক করলেন এবং জয় করলেন, তখন এই মাহমুদ শাহ, এই মোহাম্মদ শাহ খুব খুশি হলেন, এবং খুশি হওয়ার পর বেহলোল লোদিকে একটা টাইটেল দেয়, সেটা কি, খানে খানাম। খুব মন দিয়ে শোনো, এটা টাইটেলটা ছিল কার, বেহলোল লোদির টাইটেল, গিভেন বাই কে, মাহমুদ বা মোহাম্মদ শাহ। এই টাইটেলটা গিভেন বাই হচ্ছে মোহাম্মদ শাহ। টাইটেলটা ছিল কার, বেহলোল লোদির। দুটো কোশ্চেনের মধ্যে যেন ঘোলায় না, ঠিক আছে।
ইউপিএসসিতে জিজ্ঞেস করেছিল খানে খানাম টাইটেল ওয়াজ গিভেন বাই, সবাই লাগিয়েছিল কোথায়, যারা আর কি মানে যারা পড়াশোনাটাকে পড়াশোনার মতো নেয়নি তারা সব বেহালুল দিতে লাগিয়ে দিয়েছিল, খানে খানাম মানে বেহালুল দি, কিন্তু এস ছিল কি ওয়াজ গিভেন বাই, ওয়াজ গিভেন টু নয়, ওয়াজ গিভেন বাই। ওকে, ওয়াজ গিভেন টু বললে বেহালুল লোদি, ওয়াজ গিভেন বাই বললে মোহাম্মদ শাহ। ক্লিয়ার? এবং এনার সাথে একটা খুব কি বলবো খুব ভালো হৃদ্রিক সম্পর্কও ছিল, যেহেতু এত বড় একটা মালবা রিজিয়নকে জয় করার জন্য এত সাহায্য করেছিলেন। তো এরপর এনার মৃত্যুর পর আফটার দ্য ডেথ অর্থাৎ মৃত্যুর পর কে এসে বসে? আলাউদ্দিন শাহ, সান অফ মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহের ছেলে আলাউদ্দিন শাহ এসে বসবে কোথায়? চেয়ারে। ঠিক আছে, এবার হয়েছিল কি দেখো, আলটিমেটলি কি হয়, বাবা মারা গেলে ছেলে চেয়ারে বসবে, মানে রাজার ছেলে রাজা হবে, যে পুরনো রীতি ছিল আর কি, হেরিডিটি কি বলে ওটাকে, সাকসেসরের যে ব্যাপারটা ছিল আর কি। হ্যাঁ, তো সেই ব্যাপারটা তো আগে চলতো। এবার বাবা মারা গেছে, ছেলে বসেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলে ছিল একটা মানে আনক্যাপেবল রুলার, মানে তার মধ্যে কোনোভাবেই রাজা হওয়ার যোগ্যতা ছিল না, কিন্তু যেহেতু বাবার ছেলে তাই বসে গেছে। তোমরা তোমাদের চারিপাশের প্রেক্ষাপটও অনেক সময় দেখতে পাও, তাই না? অনেক মন্ত্রীর জায়গায় তার পুত্ররা এসে, তার কোনো আত্মীয়রা এসে বসছে, অথচ তাদের হয়তো কোনো প্র্যাকটিক্যালি যোগ্যতাই নেই। তোমরা দেখো অনেক জায়গাতেই, ঠিক আছে? বা তোমরা এই যে রেলওয়েতে সার্ভিস দেবে, তো রেলওয়েতে আগে হতো কি যে বাবার যদি কিছু হয়ে যেত তার পুত্র বা কন্যাকে দিয়ে দেওয়া হতো চাকরিটা। এখন যেমন সেই সিস্টেম নেই, এখন রীতিমতো পরীক্ষা দিয়ে তারপর ঢুকতো, একটু কাট অফ মার্কসটা কম থাকে, এটাই যা। ঠিক আছে, তবু একটা রয়েছে আর কি কোনো না কোনো জায়গাতেও। তো এই ব্যাপারটা এখানেও কিন্তু মানে কোনো আলাদা দ্বিমত ছিল না আর কি। তো মেহমুদ শাহর পর তার পুত্র আলাউদ্দিন শাহ এসে বসলো। এবার আলাউদ্দিন শাহ ছিল একটা আনকাপেবল রুলার, তো সেই মতো অবস্থায় এর খুব ডিয়ারেস্ট ফ্রেন্ড, অর্থাৎ মেহমুদ শাহের যে ডিয়ারেস্ট ফ্রেন্ড বেহলুল লোধি, এর খুব গায়ে লাগে ব্যাপারটা। দেখছে আমার বন্ধু যখন আমায় দেখবে যে আমি এত খেটে খুঁটে আমি একটা ডাইনেস্টিকে একটা বড়ভাবে এক্সপ্যান্ড করলাম, যাতে আমার রুলটা খুব ভালো করে হয়, হ্যাঁ, আমার অর্থনীতিতে এত ভালো আমার রাজত্ব, সমস্ত লোকজন কত খুশি রয়েছে, সেই মতো অবস্থায় আমার এক অযোগ্য ছেলে যখন এসে আমার ওই চেয়ারটায় বসবে, তখন কি আমার বন্ধুর ভালো লাগবে বা মেনে নেবে? মেনে নেবে না। সে যদি আমার খুব ডিয়ারেস্ট ফ্রেন্ড হয়, মেনে নেবে না। সে কিন্তু আমার ছেলেকে বোঝাবে বা বকবে। এখন বোঝাবে বা বকবে, আগেকার দিনেও তো বোঝানো টোঝানো কিছু ছিল না। ঠিক আছে, সে কি করলো, আলাউদ্দিন শাহকে এই বেহালুল লোদি হাঁটালো, বলো ভাগ এখান থেকে, হাঁটিয়ে দিল, মানে কি কিল্ড, কিল্ড, একদম মেরে দিল, বলো ভাগ। দিয়ে কি করলো, নিজে বেহালুল লোদি লোদি ডাইনেস্টির প্রতিষ্ঠা করলো। ঠিক আছে, লোদি ডাইনেস্টির প্রতিষ্ঠা করলো। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখে নিলাম, তাহলে 1450-51 সালে বা 50 বা 51 সালে বেহলুল লোদি কি করলো, লোদি ডাইনেস্টির প্রতিষ্ঠা করলো, মানে বাই কিলিং আলাউদ্দিন শাহ। তাহলে আলাউদ্দিন শাহ ছিল কে না, আলাউদ্দিন শাহ ছিল লাস্ট রুলার অফ সাইয়দ ডাইনেস্টি। ক্লিয়ার? চলো একটু এগিয়ে যাই। এবার আমরা পড়বো কি, লোদি ডাইনেস্টি। এই লোদি ডাইনেস্টি হচ্ছে লাস্ট, মানে কি বলতে পারি, লোদি ডাইনেস্টি ছিল দিল্লি সালতানাত যেটা আমরা পড়ছিলাম তার লাস্ট ডাইনেস্টি। ওকে, এর ফাউন্ডার কে, এর ফাউন্ডার হচ্ছে বেহলুল লোদি। আমরা একটু আগেই পড়লাম, বেহলুল লোদি এর ফাউন্ডেশন স্টোন রাখলো। ঠিক আছে, ফাউন্ডেশন স্টোন রাখলেন বেহলুল লোদি। এই বেহলুল লোদি ভেরি পোলাইট উইথ তার নোবেলস, অর্থাৎ কি, তার নোবেলদের সাথে, অর্থাৎ তার যে নেতা মন্ত্রীরা যারা রয়েছে তাদের সাথে ভীষণ পোলাইট ছিলেন। অর্থাৎ কি করতো জানো তো, মানে এরকম যে কোনো জায়গায় যে আমরা দেখেছি যে রাজা উঁচুতে বসে আছে, তার নিচে যে নোবেলসরা বসে আছে, এরকম নয়। তিনি তার নোবেলসদের সাথে মাটিতেই বসতেন, আলোচনা করতেন যে কিভাবে তার ডাইনেস্টিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে তার যে কেরিয়ার রয়েছে, তার রাজত্ব রয়েছে, সেটাকে সঠিকভাবে চালনা করা যায়। তো ভেরি পোলাইট ইন নেচার। ওকে, আরেকটা আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, হু ক্লেমড হিমসেলফ ফার্স্ট
আফগানি রুলার ইন দিল্লি সালতানাত? না, সেখানে উত্তর দিতে হয় কি, লোদি ডাইনেস্টির প্রতিষ্ঠাতা বেহলল লোদিকে। এবার তুমি আমাদেরকে বলবে, তোমরা বলবে যে দাদা তুমি যে পড়ানোর সময় বলেছিলে সবাই ওই আফগানি রিজিয়ন থেকেই মোটামুটি এসেছিল, ইরান আফগানিস্তান রিজিয়ন থেকে, তো এর বেলায় এ কেন প্রথমবার বলছো দাদা? না দেখো, তখনকার দিনে তো আর আধার কার্ড ছিল না যে দেখো এই হচ্ছে আমি বেহলল লোদি, আমি এসেছি আফগানিস্তান থেকে, এই হচ্ছে আমি মোহাম্মদ বিন তুগলক, আমি এসেছি অমুক জায়গা থেকে। এ তো আধার কার্ড বা ভোটার কার্ড তো তখন ছিল না, নিজেরাই নিজেদেরকে আইডেন্টিফাই করতো। তো সেই রকম ভাবে ক্লেম করেছিলেন, হুই হিমসেলফ ক্লেম টু বি দ্য ফার্স্ট রুলার, ফার্স্ট আফগানি রুলার ইন দিল্লি সালতানাত। হি ক্লেমড হিমসেলফ, মানে হি হিমসেলফ ক্লেমড যে আমি আফগানি, আমি একমাত্র আফগানি রুলার যে এই দিল্লি সালতানাতে এসেছি রাজত্ব করতে। এইভাবে উনি নিজেকে ক্লেম করেছিলেন। ওকে, বোঝা গেল? আর কি করেন উনি? না উনি ইন্ট্রোডিউস করেছিলেন বেহললি কয়েন্স। খুব ইম্পর্টেন্ট, বেহললি কয়েন্স কে মানে চালু করেন? না তিনি হচ্ছেন এই বেহলল লোদি। ওকে, তো সেই তিনি হচ্ছেন লোদির ফাউন্ডার। লোদির ফাউন্ডার হওয়ার পর উনি হচ্ছেন পোলাইট উইথ নোবেলস। হি ক্লেমড হিমসেলফ অ্যাজ এ ফার্স্ট আফগানি রুলার অ্যান্ড হি ইন্ট্রোডিউসড বেহললি কয়েন্স। জানা হয়ে গেল। এরপর ওনার পর যে আসবে সে কে? না সে হচ্ছে সিকান্দার শাহ লোদি বা সিকান্দার লোদি। এ কে ছিল? এ ছিল সান অফ বেহলল লোদি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনি কি করেন? হি এস্টাবলিশ দ্য আগ্রা সিটি। এই যে এখন আগ্রা তোমরা দেখতে পাচ্ছ, আগ্রা সিটি, এটা এস্টাবলিশ করেছিলেন কে? নাই, সিকান্দার লোদি। কত সালে? 1504। লিখে রাখো খাতা পেন বার করে, 1504 খ্রিস্টাব্দে উনি কি করেন আরো? উনি ওনার ক্যাপিটাল ট্রান্সফার করেছিলেন ফ্রম দিল্লি টু আগ্রা। এই আগ্রা সিটি প্রতিষ্ঠা করার পর উনি তার ক্যাপিটালটা স্থানান্তর করেছিলেন। এটা কত সালে? 1506 সালে। 1506 ওকে, 1506 সালে। ক্লিয়ার? হি অ্যাডপ্টেড টাইটেলস লাইক শাহী, অলসো নোন অ্যাজ শাহানি সিকান্দারি বা শাহী সিকান্দারি। তাহলে হু অ্যাডপ্টেড দ্য টাইটেল অফ শাহী? না সেটা হচ্ছে সিকান্দার লোদি, বা যেটাকে বলা হয় কি শাহী সিকান্দারি। ওকে, হি ইন্ট্রোডিউসড মেজারমেন্ট ইউনিট, যেটা হচ্ছে কি গজ এ সিকান্দারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে 1 গজ 2 গজ যে ব্যাপারটা, যেটা ওটা কে চালু করেছিল? এই গজ, এই গজ এ সিকান্দারি চালু করেছিল কে? সিকান্দার লোদি। ওটা পরবর্তীকালে আস্তে আস্তে গজে গিয়ে ঠেকে। আমরা বলি না 1 গজ জায়গা 2 গজ জায়গা, এই 22 গজের পিচ। আগের দিনই কার সাথে কথা হচ্ছিল, 18 গজের পিচ। এই যে গজ, এই যে ব্যাপারটা, এটা ইন্ট্রোডিউস করেছিল কে? সিকান্দার লোদি। ওকে, দেখো একটা কথা তোমাদেরকে বলি, দিল্লি সালতানাতে যেখানেই কোনো পোয়েমস বা কোনো লিটারেচার ওরিয়েন্টেড যখন কোনো দিল্লি সালতানাত থেকে প্রশ্ন আসবে, কোথা থেকে? দিল্লি সালতানাত থেকে। এই দিল্লি সালতানাত থেকে যখন কোনো প্রশ্ন আসবে, লিটারেচার ওরিয়েন্টেড, মিউজিক ওরিয়েন্টেড, এই ধরনের ওরিয়েন্টেড, ফার্স্ট প্রেফারেন্স যাকে দেবে সে হচ্ছে কে? সিকান্দার লোদি। আনসার অন্য কিছু হতে পারে অ্যাকর্ডিং টু কোশ্চেন, বাট ফার্স্ট প্রেফারেন্স কাকে দেবে বললাম? সিকান্দার লোদিকে। কেন? না হি রোট পোয়েমস বাই টেকিং দ্য নেম অফ গুলুরুখি। তো এই গুলুরুখি টাইটেল নিয়ে উনি কিন্তু কবিতা লিখতেন। এবং তাছাড়াও হি লাভড মিউজিক অ্যান্ড অ্যাডিক্টেড টু শাহানাই। তো এই সানাই এর সাথে ওনার খুব পুরনো সম্পর্ক। ঠিক আছে, তোমাদের দিল্লি সালতানা থেকে সানাই বাজাতো, এটা কিন্তু বহুবার প্রশ্ন এসছে, তো এটা কিন্তু মাথার মধ্যে রেখো। তো সেটা কে? সে হচ্ছে সিকান্দার লোদি। ক্লিয়ার? বোঝা গেল সিকান্দার লোদি সম্পর্কে? আফটার সিকান্দার লোদি, দ্য লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল রুলার ওয়াজ ইব্রাহিম লোদি। এরপরই লোদি ডাইনেস্টি আমরা শেষ করবো আর কি। ওকে, ইব্রাহিম লোদি। তোমরা সবাই মোটামুটি ব্যাটল অফ পানিপথ ফার্স্ট সম্পর্কে জানো, ব্যাটল অফ পানিপথ। হ্যাঁ, তো এই ইব্রাহিম লোদি এই ছিল লাস্ট রুলার। এর ক্যারেক্টার বলো বা এর নেচার বলো কোনোদিনই ভালো ছিল না। যেমনটা আমরা দেখলাম যে বেহলল লোদি, তোমার বেহলল লোদি তার নোবেলসদের সাথে খুব ডাউনওয়ার্ড ছিল, এর ওসব কোনো গল্পই ছিল না।
ঠিক আছে, ভেরি ক্রুয়েল ইন নেচার। মানে এরকম ব্যাপার, যদি জিজ্ঞেস করতো যে ধরো আমি তোমাদেরকে বললাম যে অমুক কাজ আমি করতে চলেছি, নোবেলসদেরকে বলছি আর কি, আমি রাজা হয়ে, তোমাদের কি মনে হয় কেউ যদি বলে দিল না, বলে ধরে নিয়ে আয় কলম করে দে, না বলা যাবে না, মানে যেটা বলবো সেটাই হ্যাঁ বলতে হবে, ঠিক আছে, নিজের সব কোনো মতামত নাই, হি ইজ দা, মানে কি বলবো, যে ও যা বলবে সেটাই ঠিক এবং ওটাই মেনে তোমাদেরকে চলতে হবে, এরকম ব্যাপার, ভেরি ক্রুয়েল ইন নেচার। ওকে, তো এনার জন্য এটা এর যে এর যারা আরো আত্মীয়রা ছিল, তার রিলেটিভস আর কাজিনস যারা ছিল, তাদের সাথেও কি হয়, এর সম্পর্ক খারাপ হতে থাকে, ঠিক আছে। এমতো সম্পর্কে খারাপ হওয়ার জন্যই তখন এনারই আত্মীয় বলতে পারো, হ্যাঁ, কি বলতে পারি, তারা সবার কি ডেকে নিয়ে আসে কাকে, না বাবরকে। কাকে ডেকে নিয়ে আসে, বাবরকে। কারণ এনার যে প্রথম লড়াই যেটা ইনি করেছিলেন নিজেরই লোকের সাথে, সেটাকে, সে হচ্ছে রানা সাঙ্গা অফ মেবার। বলা হয় হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটেল অফ ইব্রাহিম লোদি, অনেকে উত্তর দিয়ে আসে ব্যাটেল অফ পানিপথ, সেটা কিন্তু ভুল, ঠিক আছে। ওনার ফার্স্ট ব্যাটেল যেটা ছিল সেটা ছিল ব্যাটেল অফ তালিয়াকোটা অর ব্যাটেল অফ তালিকোটা, সেটা হচ্ছে 1517 সালে। কার বিরুদ্ধে, রানা সাঙ্গা অফ মেবার, মেবারের রাজা। আচ্ছা, এই মেবারের আরেকজন প্রসিদ্ধ এবং বিখ্যাত রাজার নাম বলতে পারবে, মেবারের, বহুবার পড়িয়েছি, রানা প্রতাপ। রানা প্রতাপ। শুধু রানা প্রতাপ নয় বাবা, এখানে একটা মহারানা লেখো, মহারানা প্রতাপ, ঠিক আছে। তো রানা সাঙ্গার সাথে মহারানা প্রতাপের কিন্তু একটা সম্পর্ক ছিল, সেটা একটু জেনে তো, ঠিক আছে। যাই হোক, তো ব্যাটেল অফ তালিয়াকোটা ছিল কি ইব্রাহিম লোদের প্রথম ব্যাটেল, যেটা হচ্ছে রানা সাঙ্গার সাথে মেবারের, এবং ও নেচারও খুব ক্রুয়েল ছিল। তো এই মতো অবস্থায় ডাকবে, বাবরকে ডেকে পাঠাবে, আর বাবরের কাছে ছিল কি, ক্যানন অর্থাৎ কামান। তোমাদের মধ্যে কেউ মাইক অন করেছে, একটু বন্ধ করো তো। বাবরের কাছে ছিল কি, ক্যানন, ঠিক আছে, যেটা হচ্ছে কি কামান, ওই জন্য ওকে ডাকবে, ঠিক আছে। দিয়ে আলটিমেটলি লড়াই হবে কি না, সেটা হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, আমি একটুখানি ব্যাটেল অফ তালিকোটা না ব্যাটেল অফ খটোলি, আচ্ছা আমার একটু গন্ডগোল লাগছে, ব্যাটেল অফ খটোলি করো তো এটাকে, ঠিক আছে, বলতে বলতে ফ্লোর মধ্যে বলে ফেলেছি। এই ব্যাটেলটার নাম ব্যাটেল অফ খটোলি, মানে খটোলি করো, ওকে, বোঝা গেল। এই দাঁড়াও, আমি এটাকে হোয়াইট নাট দিয়ে মুছে দিই, সব থেকে বেশি সুবিধা হবে, ঠিক আছে। ব্যাটেল অফ খটোলি করো, যে লড়াইটার কথা তোমাদেরকে বললাম রানা সাঙ্গার সাথে, তার নামটা লেখো ব্যাটেল অফ খটোলি আপাতত, ওকে, ব্যাটেল অফ খটোলি। বোঝা গেল কি বোঝা গেল না কি বলতে চাইলাম, হ্যাঁ ব্যাটেল অফ খটোলি করো, বেশ। এবার আগে এগুই, তাহলে কাকে ডেকে পাঠালো না বাবরকে ডেকে পাঠালো। এবার বাবরের সাথে লড়াই হবে ইব্রাহিম লোদি, সেটা কি না ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, কত সালে হয়, 1526 সালে, 1526, যেটা হয়েছিল কি ব্যাটেল অফ পানিপথ। এবার ব্যাটেল পানিপথে কে নিয়ে আসবে, বাবর নিয়ে আসবে কি কামান নিয়ে আসবে, ক্যানন, একবারে ইব্রাহিম লোদির গোটা আর্মিকে কি করে দেবে, ধ্বস্ত করে দেবে আর কি। এবং কথা ছিল বাবর এসে কি লড়াই করবে, ইব্রাহিম লোদিকে হারাবে, দিয়ে চলে যাবে। বাবর কি করবে, বাবর বলবে সব ছাড়, এখানে আমি নতুন একটা ডাইনেস্টি প্রতিষ্ঠা করব, যেটা হচ্ছে কি আলটিমেটলি গিয়ে প্রতিষ্ঠা করবে কি দা মুঘলস। 1526 উনি প্রতিষ্ঠা করবেন। এই 26 থেকে চলতে থাকবে বাবরের, যে 1526 থেকে একদম 1707 অবধি আমরা একটা পড়বো, যেটা হচ্ছে ঔরঙ্গজেবের ডেথ অবধি, ঠিক আছে। এবং একবারে যদি বলা হয় মুঘল ডাইনেস্টি কখন শেষ হয়েছিল না 1857, যেখানে হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহকে যখন রেঙ্গুন পাঠানো হবে, রেঙ্গুন বলছি, দ্বিতীয় বাহাদুর শাহকে যখন জেলে পাঠানো হবে,
ততদূর পর্যন্ত চলবে। তো মুঘল নিয়ে আমরা আলাদাভাবে ডিসকাস করব, আলাদা তো ক্লাস হবেই। তো এই ছিল আজ পর্যন্ত, তোমাদের বলতে পারি দিল্লি সালতানাত পুরোপুরি কমপ্লিট হলো। ঠিক আছে, তাহলে প্রথম আমরা কোন ডাইনেস্টি দেখলাম না, প্রথম আমরা দেখলাম স্লেভ ডাইনেস্টি। স্লেভ ডাইনেস্টির পর তাহলে ফার্স্ট আমরা পড়লাম কি স্লেভ, তারপরে পড়লাম কাদেরকে, খিলজি, তারপরে পড়লাম কি তুগলকস আজকে, তারপরে দেখলাম কি সৈয়দ, এবং লাস্ট লোধি। দিল্লি ডাইনেস্টি খতম, দিল্লি ডাইনেস্টি শেষ। ওকে, তোমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কি নিয়ে, মুঘল নিয়ে। এবং তোমাদেরকে বলে রাখি দিল্লি ডাইনেস্টি সম্পর্কিত কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ স্যার, একটু ছোট। এখন একটু ছোট দেখাচ্ছে, যখন পড়াচ্ছিল তখন ঠিকই ছিল। হ্যাঁ, তখন বড় দেখাচ্ছিল। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে এবার। ঠিক আছে তো? তো হ্যাঁ, হ্যাঁ দাদা। আজকের মতো আমি এটা জাস্ট রেকর্ডিংটা বন্ধ করার জন্যই বলছি আর কি, তারপর আমরা না হয় নিজেদের মধ্যে আলোচনা করছি একটু। তো রেকর্ডিংটা বন্ধ করার জন্য আজকে এইখানেই ক্লাসটা কিন্তু আমি শেষ করলাম, ঠিক আছে? ওকে, ওকে স্যার।